জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালোচ লিবারেশন আর্মি। এই ঘটনায় পাকিস্তান ভারতের দিকে আঙুল তুলতে দুবার ভাবেনি। তবে ভারত যে এই অভিযোগ মুখ বুঝে মেনে নেবে না সেটাও এক প্রকার পরিষ্কার। এবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হলো, ভারত পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে। বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোনটা তা গোটা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা ছাড়ুন, অন্যদের দোষারোপ না করে পাকিস্তানের আত্মদর্শন করা উচিত। প্রসঙ্গত, বালুচিস্তানে বালোচ সেনাদের ভারত মদদ দিচ্ছে এই অভিযোগ পাকিস্তান বারবার করে এসেছে। আর জাফর এক্সপ্রেস হাইজ্যাক হওয়ার ঘটনা সামনে আসার পর যেন আরও ক্ষেপে যায় পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকত আলী খান দাবি করেন যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে। আফগানিস্তান থেকেই হামলাটি পরিচালনা করা হয় বলেও দাবি করেন তিনি বলেন, আমাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আবারও বলছি, তথ্যের কোনো পরিবর্তন হয়নি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। আমি যা উল্লেখ করছিলাম তা হলো, এই বিশেষ ঘটনায় আমাদের কাছে আফগানিস্তানের কাছ থেকে কল আসার প্রমাণ রয়েছে। আমি এটাই বলেছিলাম। অন্যদিকে পাকিস্তানকে সন্ত্রাসের আতুরঘর বলে উল্লেখ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। পাকিস্তানের যেটা অভিযোগ যে এই যে বালোচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছে বা হাইজ্যাক করেছিল এই জাফর এক্সপ্রেসকে, তাদের হাতে যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো ভারতের দেওয়া। ভারত নাকি অস্ত্রশস্ত্র দিয়ে মদদ দিয়েছিল বালোচ লিবারেশন আর্মিকে। ভাবতে পাচ্ছেন যে অভিযোগটা ভারত বিভিন্ন সময় বিশ্বের কাছে ইউনাইটেড নেশনসে পাকিস্তানের বিরুদ্ধে করে আসে, এবং ভারতের স্ট্যান্ড পয়েন্ট এখানেও স্পষ্ট যে বিশ্বে আতঙ্কবাদ বা সন্ত্রাসবাদের আতুরঘর হচ্ছে গিয়ে এই পাকিস্তান। সন্ত্রাসবাদীদের সব রকমভাবে মদদ দেয় এই পাকিস্তান। এই পাকিস্তানের সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক আলোচনা করা যায় না যতদিন না পর্যন্ত তারা এই সন্ত্রাসবাদকে নির্মূল করছে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ করছে, ততদিন পর্যন্ত। এবারে ঠিক উল্টো সুর, ভারতের যে অভিযোগ সেই অভিযোগের সুরই এবারে পাকিস্তানের গলাতে। ভারত নাকি বালোচ লিবারেশন আর্মিকে মদদ দিচ্ছে, অস্ত্রশস্ত্র দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বা পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন করার জন্য। সত্যি কথা বলতে ভারত কূটনৈতিকভাবে এতটাই স্ট্রং, ভারত এই ধরনের অভিযোগকে কিছু না বলেও নস্যাৎ করে দিতে পারে। কয়েকদিন আগের কথা আপনাদের শোনাই। রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে তোপ দেখেছিল পাকিস্তান, ইস্যু সেই জম্মু কাশ্মীর। পাল্টা পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভারত। ঠিক কি বলেছিল পাকিস্তান, আগে আপনাদের সেটা বলি। রাষ্ট্রসংঘে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির ভারতকে কটাক্ষ করে বলেছিলেন জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তার পাল্টা মুখ খোলেন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। তিনি বলেছিলেন ভারত কখনো জাতিগত বা ধর্মীয় ভেদাভেদকে মানে না, সেই কথা সাফ তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখ অবিচ্ছেদ্য অঙ্গ। গত কয়েক বছরে জম্মু কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারও উল্লেখ করেন পি হরিশ। এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট করে পি হরিশ বলেন, কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। পাকিস্তানের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ডামাডোলের দিকেও ইঙ্গিত করেছিলেন পি হরিশ। তিনি আরও বলেন, সম্প্রতি ভারত উপাসনালয় এবং ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে নজর রেখেছে। সকল সদস্য রাষ্ট্রের সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধার নীতির প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ। সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এর মোকাবিলা করা সম্ভব বলেও জানান তিনি। সকল দেশকে তাদের সকল নাগরিকের সঙ্গে সমান আচরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। পি হরিশ বলেছিলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিক্ষা ব্যবস্থায় যেন ধর্মীয় গোঁড়ামিকে উৎসাহ না দেওয়া হয়। রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পি হরিশ মুখপাত্র ভারতের তরফ থেকে পি হরিশ কি বলেছিলেন শোনাবো আপনাদের। Mr. President, at the outset I convey greetings on the holy month of Ramadan and also wish everyone a happy Holi, the festival of colors. India is a land of diversity and pluralism. We are home to followers of virtually every major religion in the world,
and India has been the birthplace of 4 world religions, namely Hinduism, Buddhism, Jainism, and Sikhism. With over 200 million of its citizens practicing Islam, India is home to one of the largest Muslim populations in the world. Thus, fostering a world free from religious discrimination, hatred, and violence has been a way of life for India since time immemorial. It is this very spirit that made India adopt the Declaration on the Elimination of All Forms of Intolerance and of Discrimination based on religion or belief in November 1981. The elaboration of Article 2 on intolerance and Article 6 on what constitutes the right to freedom of conscience, religion, or belief, in our view, is one of the most expansive and constructive attempt to address the rising tide of religiophobia and religious divides in the world. Mr. President, we stand united with the UN membership in condemning incidents of religious intolerance against Muslims. However, it's also imperative to recognize that religious discrimination is a broader challenge that affects followers of all faiths. We strongly believe that the path to meaningful progress lies in acknowledging that religiophobia in its various forms threatens the fabric of our diverse global society. Mr. President, in an increasingly fractured world, the United Nations is envisaged as an entity that rises above differences. The UN derives its credibility from its perseverance to promote peace and security, growth and development. The work done by the United Nations and its entities in supporting maintenance of international peace and security, promoting social development, advancing women's empowerment, and fostering capacity building is immense. In keeping with this core agenda, any deliberation on issues of faith must seek to unite, not divide. Mr. President, we have recently witnessed a disturbing rise in violence targeting places of worship and religious communities. This can only be countered by sustained commitment and concrete action from all member states to the principle of equal respect for all faiths. All countries must commit to equal treatment of all their citizens and not practice policies that promote religious discrimination. We must also ensure that the education system does not perpetuate stereotypes or encourage bigotry. As we observe this day, let us remember that the fight against Islamophobia is inseparable from the broader struggle against religious discrimination in all its forms, as was correctly envisaged in the 1981 Declaration. Let us work towards a future where every individual, regardless of their faith, can live with dignity, security, and respect. Mr. President, as is their habit, the former Foreign Secretary of Pakistan today has made an unjustified reference to the Indian Union Territory of Jammu and লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।